আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ বিলাল হোসেন, বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়, দেবিদ্বার কুমিল্লা। দেবিদ্বার উপজেলা মাধ্যমিক অনলাইন স্কুলে তোমাদের সকলকে স্বাগতম। দূরে বা কাছে যে জায়গা থেকে শুনছো বা দেখছো সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বই থেকে অধ্যায় তৃতীয় ষষ্ঠ পরিচ্ছদ থেকে নিয়ে আসছি সমাস। এই আজকে এই ঘন্টায় তোমাদেরকে আমি সমাজ কাকে বলে, সমাসের অর্থ কী, সমাজ কত প্রকার ও কি কি এগুলো নিয়ে আলোচনা করব। আসো আজকে আমরা প্রথমে সমাসের অর্থ কি জেনে নিই। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। সংক্ষেপ, মিলন, একাধিক পদ একপদীকরণ। যেমন সে, তুমি ও আমি, এখানে আমরা তিনজন আছি একত্রে। সংক্ষেপে আমরা বলতে পারি আমরা। যে জায়গায় বলবো আমরা তার মানে কি আমি, তুমি, সে, একাধিক লোক আছে, সংক্ষেপে আমরা। আরেকটি উদাহরণ আমরা দিতে পারি, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। একত্রে সংক্ষেপে একটি শব্দ আমরা নিয়ে আসতে পারি গায়ে হলুদ। তাহলে আমরা বুঝতে পারলাম সমাসের অর্থ কি। এবার আসো সমাস কাকে বলে। সমাস কাকে বলে বা সমাস বলতে তুমি কি বুঝো? পরস্পর অর্থসঙ্গতি সম্পূর্ণ দু বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। পরস্পর অর্থসঙ্গতি সম্পূর্ণ দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, কানে কানে যে কথা কানাকানি। যেমন এখানে সিংহ চিহ্নিত আসন, এখানে তিনটি শব্দ আছে, একটি শব্দ হয় সিংহাসন। তাহলে আমরা বুঝতে পারলাম যে পরস্পর অর্থসঙ্গতি সম্পূর্ণ, যখন একাধিক পদ এক পদে পরিণত হবে তাই হবে সমাস। যেমন কানে কানে যে কথা, একটি শব্দ আসে কি কানাকানি। সমাসের কয়েকটি পরিভাষা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন সমাস নিয়ে আলোচনা করব বা বিভিন্ন প্রকার সমাস নিয়ে আলোচনা করব এবং তার সমস্যার সমাধান করতে চেষ্টা করব, তখন এই পরিভাষাগুলো আমাদের কাজে আসবে। যেমন সমাজের কয়েকটি পরিভাষা হচ্ছে, এক নম্বর হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ কি? সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। এখানে আমি তোমাদের পূর্বে উদাহরণ বলেছিলাম সিংহ চিহ্নিত আসন, এখানে সিংহাসন আর কানে কানে যে কথা কানাকানি, এই হলো কানাকানি, এইটা হচ্ছে সমস্ত পদ। তারপর আছে সমাস সমান পদ। সমাস সমান পদ, যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেককে সমাস সমান পদ বলা হয়। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমাস সমান পদ বলে। যেমন এখানে আমরা বলছিলাম সিংহাসন, সিংহ চিহ্নিত আসন বা সিংহ ও আসন। তাহলে এই সিংহ আসন বিলাত হতে ফেরত, বিলাত ফেরত, এই দুইটি হচ্ছে সমান সমান পদ। এখানে হচ্ছে বিলাত আর ফেরত, এই হচ্ছে সমান সমান পদ। তাইলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে সমাসের কয়েকটি পরিভাষার মধ্যে এক নম্বরে সমস্ত পদ, দুই নম্বরে হচ্ছে সমান সমান পদ, তিন নম্বর আসো পূর্বপদ। সমাসযুক্ত পদের প্রথম অংশকে, সমাসযুক্ত পদের প্রথম অংশকে পূর্বপদ বলে। যেমন আমরা পূর্বে উদাহরণ বলছিলাম সিংহাসন, সিংহ চিহ্নিত আসন সিংহাসন, এটাকে বলা হয় পূর্বপদ, মানে এখানে সিংহ হইছে পূর্বপদ। আর বলছিলাম বিলাত হতে ফেরত, বিলাত ফেরত, এখানে ফেরত রয়েছে বিলাত রয়েছে পূর্বপদ। তাহলে আমরা পূর্বপদ জানলাম। এবার আসে উত্তরপদ। সমাসযুক্ত পদের শেষ অংশকে উত্তরপদ বলে। এখানে সমাসযুক্ত পদের বিলাত হতে ফেরত, শেষ অংশ রয়েছে ফেরত, আর সিংহ চিহ্নিত আসনের শেষ অংশ রয়েছে আসন। তাহলে
আসন আর হচ্ছে ফেরত। আসন ও ফেরত এই দুইটা হচ্ছে উত্তরপদ, যাকে আরেকটা বলা হয় পরপদ। এরপরে আসো ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, সমস্ত পদকে বাংলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় ব্যাস বাক্য। যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় ব্যাস বাক্য। যেমন বিলেত হতে ফেরত সিংহ চিহ্নিত আসন। এই বিলেত হতে ফেরত, বিলেত হতে ফেরত সিংহ চিহ্নিত আসন, এইগুলোকে বলা হয় ব্যাস বাক্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাসের কয়েকটি পরিভাষা জানতে পারলাম, যে সমস্ত পদ, সমান সমান পদ, পূর্বপদ, উত্তরপদ, ব্যাস বাক্য। এবার আসো সমাস কত প্রকার ও কি কি। সমাস কত প্রকার ও কি কি? আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, সমাস হচ্ছে 6 প্রকার। সাধারণত সমাস 6 প্রকার। এছাড়াও আরো 4টি সমাস রয়েছে। এখানে আজকে আমরা 6 প্রকারে জানবো। 1 নম্বরে হচ্ছে দ্বন্দ্ব সমাস। 1 নম্বরে দ্বন্দ্ব সমাস। 2 নম্বরে হচ্ছে কর্মধারয় সমাস। 3 নম্বরে তৎপুরুষ সমাস। 4 নম্বরে বহুব্রীহি সমাস। 5 নম্বরে দ্বিগু সমাস। 6 নম্বরে অব্যয়ীভাব সমাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানতে পারলাম কি সমাস 6 প্রকার। কি কি আরেকবার বলি। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস। এবার আসে শিক্ষার্থী বন্ধুরা, দ্বন্দ্ব সমাস কাকে বলে? আজকে আমরা এই 6টি সমাসের দ্বন্দ্ব সমাস কাকে বলে, বহুব্রীহি সমাস কাকে বলে, অব্যয়ীভাব সমাস কাকে বলে, দ্বিগু সমাস কাকে বলে, তৎপুরুষ সমাস কাকে বলে, কর্মধারয় সমাস কাকে বলে, এগুলো জানবো এবং কয়েকটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। প্রথমে আসো দ্বন্দ্ব সমাস। যে সমাসের প্রত্যেকটি সমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যে সমাসের প্রত্যেকটি সমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন মা ও বাবা, মা ও বাবা, ভাই ও বোন, ভাই বোন, মা ও বাবা, হাট ও বাজার, হাট বাজার, হাট ও বাজার একত্রে হাট বাজার। বা আমরা বলি যদি মা ও বাবা, মা বাবা, তাহলে মা এবং বাবা দুটোই সমান পদ, এই প্রাধান্য দুটোই পেয়েছে। হাট ও বাজার দুটোই প্রাধান্য পেয়েছে, একত্রে হচ্ছে হাট বাজার। তাইলে আমরা বুঝতে পারলাম দ্বন্দ্ব সমাস কাকে বলে, যে সমান পদে প্রত্যেকটি পদের প্রাধান্য থাকে, তাই দ্বন্দ্ব সমাস। এবার আসো কর্মধারয় সমাস। যেখানে বিশেষণ ও বিশেষ্য, যেখানে বিশেষ্য ও বিশেষ্য পদ মিলে যে সমাস হয় এবং বিশেষের অর্থই প্রাধান্য থাকে বা প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেখানে বিশেষণ ও বিশেষ্য পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্যের অর্থই প্রাধান্য বা প্রধান প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন আসো নীল যে পদ্ম, নীল যে পদ্ম, নীল পদ্ম। তাহলে এখানে নীল এবং পদ্ম দুটোই বিশেষ্য, নীল এবং পদ্ম দুটোই বিশেষ্য, এই দুটোটা পদই প্রধান হিসাবে বসেছে। তাইলে আমরা বুঝতে পারলাম যে সমাসে বিশেষণ অথবা বিশেষ্য দুটোটা পদেই প্রাধান্য থাকবে বা প্রধান হিসাবে ব্যবহার হবে, সেটাই কর্মধারয় সমাস। যেমন আরেকটি উদাহরণ দিতে পারি, বিষাদ রূপ সিন্ধু। এখানে বিষাদ এবং সিন্ধু তো একত্রে হলো বিষাদ সিন্ধু। তাহলে বিষাদ এবং সিন্ধু দুটোটার প্রধান হিসাবে ব্যবহার হয়েছে, তাইলে এটা গেল কর্মধারয় সমাস। এরপর আছে শিক্ষার্থী বন্ধুরা তৎপুরুষ সমাস। পূর্বপদের বিভক্তি রূপে যে সমাস হয় এবং যে সমাসের পরপদের অর্থ প্রধান রূপে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
আমি আরেকটু ক্লিয়ার করে বলি তোমাদেরকে বন্ধুরা। সবাই আরেকটু খেয়াল করো যে পূর্বপদের বিভক্তি রূপে যে যে সমাস হয় এবং যে সমাসের পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন মন দ্বারা গড়া, যেমন মন ধারা গড়া, এটা আমরা একত্রে বলতে পারি মন গড়া, মন গড়া। তারপর আসো বনে চড়ে যে, বনে চড়ে যে, আমরা বলতে পারি বন চর, বন চর। তাহলে বুঝতে পারলাম পূর্বপদ, পূর্বপদ হচ্ছে এই মন, আর এখানে পূর্বপদ হচ্ছে বন। তাহলে পূর্বপদের বিভক্তি রূপে এখানে বিভক্তি হয়েছে চরে, বিভক্তি হয়েছে যে, আর এখানে হচ্ছে দ্বারা। এইটা দ্বারা বিভক্তি, এটা হচ্ছে যে বিভক্তি। এই দুটোটা দেখাও তোমরা মন ধারা গড়া, মন গড়া, এখানে দ্বারাটা রূপ পাইছে, মানে কি এরা উঠে গেছে বা চলে গেছে, বাদ পড়ে গেছে। তাহলে পূর্বপদ ঠিক আছে, পরপদ উত্তরপদ ঠিক আছে। এখানে আসো বনে চড়ে যে, এখানে বিভক্তি রূপ পাইছে যে, তাহলে এই বিভক্তি রূপে যে পদ হয় তাই তৎপুরুষ সমাস। এখানে হচ্ছে বনচর, বনে চড়ে যে, বনচর, এই যে বিভক্তি আর দ্বারা বিভক্তি বাদ। তাহলে আমরা বুঝতে পারলাম তৎপুরুষ সমাস। এইবার আসো বহুব্রীহি সমাস। যে সমাসের সমসমান পদগুলো কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোন পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। এখানে গেল আমাদের তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। 4 নম্বর আসো কি বহুব্রীহি সমাস। তাহলে বহুব্রীহি সমাস কি? বহুব্রীহি সমাস হচ্ছে যে সমাসের সমসমান পদগুলো কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোন পদকে বোঝাবে তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠান, গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, অনুষ্ঠানে, এটা সংক্ষেপে বলা হয় গায়ে হলুদ, গায়ে হলুদ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, যেদিন গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠান তুমি ঠিকই, কিন্তু ওই অনুষ্ঠানে এই দিন গায়ে হলুদ দেওয়া হয় না। এটার অর্থটা এইটাকে বুঝাইছে না, গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠান এটাকে না বুঝে অন্য একটু অর্থ প্রকাশ করছে। তাহলে যে সমাজে সমসমান পদগুলো কোনটি অর্থ না বুঝিয়ে অন্য কোন পদকে বোঝায় তাই বহুব্রীহি সমাস। বহুব্রীহি, যেমন গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠান, গায়ে হলুদের এদিন যে অনুষ্ঠানটা হবে, গায়ে হলুদ দেওয়ার যে অনুষ্ঠানটা হবে বিবাহের পরবর্তী দিন বা অন্য কোনো একটা দিন ধার্য করা হয়, ওই দিন কিন্তু আর গায়ে হলুদ দেওয়া হয় না। তাইলে আমরা বুঝতে পারলাম কি এটাই হচ্ছে বহুব্রীহি সমাস। যেমন আরেকটি উদাহরণ দিতে হচ্ছে বুফে খেজুর পরে থাকলেও খায় না যে, বুফে খেজুর পরে থাকলে খায় না যে, থাকলেও খায় না যে, এটা একত্র বলে বুফ খেজুর, বুফ খেজুর, বুফ খেজুর। তাহলে এখানে দাও বন্ধুরা, এটা সঙ্গত না, অসঙ্গত একটা জিনিস। গুফ যেটা আমরা পুরুষের ঠোঁটের উপরে বা মুখের উপরে বা নাকের নিচের দিকে থাকতে দেখি, এখানে খেজুর কোনো থাকতেই পারে না, অসম্ভব। কিন্তু এখানে এই অর্থটা বুঝাইছে না, না বুঝে অন্য একটি অর্থকে প্রকাশ করেছে, দুটো করতে ব্যবহার করেছে। এটা হচ্ছে গুফ খেজুরের, যেটা আমাকে বলা হয় বহুব্রীহি সমাস। এবার আসো দ্বিগু সমাস। দ্বিগু সমাস, দ্বিগু সমাস হচ্ছে সমহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদে যে সমাস হয়
তাকে দ্বিগু সমাস বলে। সমহার, সমহার মানে অনেকগুলো একত্রে বোঝায়, বা মিলন, মিলন অর্থে সংখ্যাবাচক শব্দ যেগুলো সংখ্যা বোঝানো হয় তা হচ্ছে দ্বিগু সমান। যেমন তিন কালের সমাহার, তিন কালের সমহার, সমহার যেটাকে বলে একত্রে ত্রিকাল, মানে তিনটা কাল। তিন মাথার সমাহার, তিন মাথার সমহার বা তেমাতা। বা আরো কিছু উদাহরণ দিতে পারি, চার রাস্তা সমাহার, চৌরাস্তা, বা যেখানে চার রাস্তা একত্রে মিলিত হয়েছে তাকে বলা হয় চৌরাস্তা। তাহলে আমরা বুঝতে পারলাম দ্বিগু সমাস কি। এইবার আসো অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস কাকে বলে? পূর্বপদে অব্যয়ী যুগে, পূর্বপদের অব্যয়ী যুগে নিষ্পূর্ণ সমাসে যদি অব্যয়ী অর্থে প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন কুলের সমিতি, কুলের সমিতি, সমিতি। উপকূল, উপকূল। আরেকটি উদাহরণ আমরা দিতে পারি, পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, যেটা বলা হয় আপাদমস্তক, আপাদামস্তক। এইগুলো হচ্ছে অব্যয়ীভাব সমাস। এছাড়াও আরো চারটি সমাস রয়েছে, বা বিভিন্ন ক্ষেত্রে চারটি সমাসই ব্যবহার করা হয়, সেগুলো তোমাদের পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এই সমাজগুলোকে আবার প্রত্যেকটি, আমরা যে 6টি সমাজ দেখলাম, প্রত্যেকটি সমাজ আবার বিভিন্ন ভাগে ভাগ করছে। কোনটি 6টি অংশে, কোনটি 11টি অংশে, কোনটি 9টি অংশে, বিভিন্ন অংশে বিভক্ত করছে। যেমন আমরা দ্বন্দ্ব সমাজ, এদিকে আমরা একটু দেখলে বুঝতে পারবো যে দ্বন্দ্ব সমাজ 11 প্রকার, 11 প্রকার। তারপরে কর্মধারয় সমাজ 4 প্রকার। তারপর আছে তৎপুরুষ সমাজ 9 প্রকার, বহুব্রী সমাজ 9 প্রকার, দ্বিগু সমাজ, তারপর আছে অব্যয়ীভাব সমাজ। এগুলো বিভিন্ন প্রকার আছে, এগুলো আর আজকে আমরা আলোচনা করব না। আগামী 15 দিন ক্লাসে আসলে আবার তোমাদের এগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া আমি বলেছিলাম যে আরো কয়েকটি অপ্রধান সমাজও ব্যবহার করা হয়, যেগুলো প্রধানত ব্যবহার করা হয় না, এগুলো হচ্ছে অপ্রধান সমাজ। অপ্রধান মানে প্রধানত এগুলো ব্যবহার হয় না, একটু ভিন্নরূপী। এগুলো আরো 4টি রয়েছে। যেমন আরো কয়েকটি অপ্রধান সমাজ, আরো কয়েকটি অপ্রধান সমাজ। যেমন 1 নম্বরে প্রাদি সমাজ, প্রাদি সমাজ। 2 নম্বরে নিত্য সমাজ, নিত্য সমাজ। 3 নম্বরে উপপদ সমাজ। 4 নম্বরে অলুক সমাজ, অলুক সমাজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমাজ 6 প্রকার ব্যতীত আরো 4টি সমাজ সম্পর্কে শুনলাম। পরবর্তী কোন ক্লাসে ওই দ্বন্দ্ব সমাজ, কর্মধারয় সমাজ যে যত প্রকারগুলো আছে এই প্রকারগুলো নিয়ে, এবং পাদি সমাজ, নিত্য সমাজ, উপপদ, অলুক সমাজ, এইগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সুস্থ থাকো, ভালো থাকো, পড়ালেখা করো মন দিয়ে, পড়ার কোনো বিকল্প নেই। ধুমলা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে হয়। তাকে ভালো থাকো। আসসালামু আলাইকুম।